হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ফিজিক্স চ্যানেল। গত ক্লাসে আমি দেখিয়েছিলাম তোমাদেরকে যে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে যদি আমরা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডে প্লেস করি তাহলে তার উপরে কত ফোর্স কাজ করে, এবং আমরা পেয়েছিলাম F ইজ ইকুয়াল টু I ডিএল ক্রস বি, যেখানে I ছিল তারের মধ্যে যতটা কারেন্ট যাচ্ছে সেটা, ডিএল একটা ছোট্ট লেন্থ এলিমেন্ট কনসিডার করেছিলাম, আর বি ছিল যে ম্যাগনেটিক ফিল্ডে তাকে রাখা হয়েছে। আর ডিএল ক্রস বি অর্থাৎ ডিএল আর বি এর ক্রস প্রোডাক্ট, অর্থাৎ যদি আমরা ফোর্সের ম্যাগনিটিউড নিতাম তাহলে পেতাম I ইন্টিগ্রেশন ডিএল বি সাইন থিটা, ওয়ার থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন ডিএল অ্যান্ড বি। এইটুকু নলেজ আমাদের ছিল। তো আজকে যে জিনিসটা আমরা পড়তে চলেছি আমি তার হেডিংটা আগে বলছি না, আগে জিনিসটা পড়াবো তারপরে তোমাদেরকে হেডিংটা বলবো, আদারওয়াইজ তোমরা প্রথম থেকে গেস করতে শুরু করবে। তো আজকে যেটা আমরা করব, আমরা এইরকম একটা এক্সটার্নাল ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড প্রথমে কনসিডার করব এবং ম্যাগনেটিক ফিল্ডকে আমরা বি ভেক্টর দিয়ে ইন্ডিকেট করি। এরপরে কি করব, এরপরে এখানে একটা রেক্ট্যাঙ্গুলার লুপকে প্লেস করব। ম্যাগনেটিক ফিল্ডগুলো আরেকটু এক্সটেন্ড করে দিই, এরকম ম্যাগনেটিক ফিল্ডগুলো রয়েছে আমার। আর আমি কি করেছি, একটা রেক্ট্যাঙ্গুলার লুপকে এরকমভাবে প্লেস করেছি। কীরকমভাবে প্লেস করেছি আশা করছি ছবি দেখে তোমরা বুঝতে পারছো। যদি না বুঝতে পারো তাহলে আমি ডেমনস্ট্রেট করে দিচ্ছি এক্ষুনি। এরকম আছে, সাপোজ এদেরকে লেবেল করে দিচ্ছি পি কিউ আর এস বলে, এবং এর মধ্যে থেকে আই কারেন্ট যাচ্ছে। কীরকমভাবে সেট আপ করতে পারি, আমি যেন বাইরে থেকে এরকমভাবে একটা ব্যাটারি এরকমভাবে দিয়ে রেখেছি, যাতে করে কি হচ্ছে দেখো, এইখান থেকে কারেন্ট যাচ্ছে গিয়ে এইরকমভাবে গিয়ে এই এসে আবার এইখানে এন্টার করে যাচ্ছে ব্যাটারির নেগেটিভ প্লেটে। তাহলে এরকমভাবে কারেন্ট যাচ্ছে আমরা ধরে নিচ্ছি, এবং এর লেন্থটাকে আমরা ধরে নিচ্ছি এল, আর এর ব্রেথটাকে আমি ধরে নিচ্ছি বি। এর লেন্থটাকে আমরা কনসিডার করে দিলাম এল, অ্যান্ড ব্রেথটাকে আমরা কনসিডার করে দিলাম, কারেন্ট ক্যারিং লুপটা কন্ডাক্টিং লুপটার লেন্থটা এল, ব্রেথটা বি। এবারে তাহলে কীরকমভাবে আমি নিয়েছি একটু একটা মডেলের সাহায্যে দেখে নিই। তার মানে ধরো আমার এই দিক থেকে এই দিকে যদি এরকমভাবে ছিল ম্যাগনেটিক ফিল্ড, আমি ঠিক যেই রকমভাবে এঁকেছি এখানে সেটা আমি ডেমনস্ট্রেট করার চেষ্টা করছি। এই রেড পেন দিয়ে আমি যেটা ড্র করেছি সেটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড, আর এই যে আমি খাতাটা রেখেছি এর যদি তুমি এই আউটলাইনগুলো ধরো তাহলে সেটা হচ্ছে আমার রেক্ট্যাঙ্গুলার লুপ। আর কোনগুলো তাহলে পি কিউ আর এস, এই পয়েন্টটা হচ্ছে তার মানে আমার পি, এটা কিউ, এটা আর, আর এইটা এস, এরকমভাবে আছে। তাহলে দেখো এবারে আশা করছি তোমরা বুঝতে পারবে। তাহলে এই হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড, আমি জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে নাকি, এই হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড, এই হচ্ছে পি কিউ আর, সরি, তাহলে কি হলো, এই দিক থেকে এইদিকে ম্যাগনেটিক ফিল্ড, আর এই হচ্ছে পি কিউ আর এস, একটা যেন তারের কাঠামো। আচ্ছা, এবারে এইখান থেকে দেখো এস আর পি কে আমরা কন্টিনিউয়াস লাইন এখানে কনসিডার করতে পারবো না, কারণ মাঝখানে একটা গ্যাপ আছে, কিন্তু আমরা ধরে নেবো যে গ্যাপটা এতটাই ছোট যে মোটামুটি এদেরকে আমরা একটা কন্টিনিউয়াস লাইন হিসাবে কনসিডার করতে পারি। ঠিক আছে, তার মানে আমি বলতে পারি এই প্লেনটা হচ্ছে আমার ওই রেক্ট্যাঙ্গুলার লুপটার প্লেন, আর ম্যাগনেটিক ফিল্ডটা এরকমভাবে রয়েছে। তাহলে আমরা দেখব যে এর ওপরে কত ফোর্স কাজ করে। তাহলে প্রথমে আমরা লুপটাকে 4টে সেগমেন্টে ভাগ করে নেব। ফর সেগমেন্ট পিকিউ, আচ্ছা পিকিউ সেগমেন্টের জন্য যদি আমাদেরকে ফোর্স বার করতে হয় তাহলে কি হবে দেখো, এফ অন পিকিউ ইজ ইকুয়াল টু, কীভাবে বার করবো আমরা ফোর্সের, এইটা আমাদের ফর্মুলা। তাহলে আই ডিএল বি, আচ্ছা ডিএল ধরলে কি, কোনটাকে ডিএল ধরতে হবে, এই দেখো এইটুকু লেন্থকে মনে করো আমি ডিএল ধরছি। তাহলে এইটাকে যদি আমি ডিএল ধরি তার সঙ্গে বি এর অ্যাঙ্গেলটা কত আছে, 90 ডিগ্রি। যদিও ছবি দেখে হয়তো তোমাদের মনে হচ্ছে না 90 ডিগ্রি, কিন্তু দেখো এই মনে করো পি থেকে কিউকে আমি একটা দাগ টেনে দিলাম, এই তো আমার তার মানে রেক্ট্যাঙ্গুলার কাঠামোটা দেখো এঁকেছি। তাহলে এই রেক্ট্যাঙ্গুলার কাঠামোটা আমার এইরকম আছে। তাহলে এর মধ্যে থেকে যদি একটা ছোট্ট লেন্থ ধরি ডিএল, তার সঙ্গে এদিকে যদি বি থাকে তাহলে সেই ডিএল এর সঙ্গে বি এর অ্যাঙ্গেল কত হবে, 90 ডিগ্রি হবে। আচ্ছা যদি আমরা ডিএল এই সেগমেন্টে ধরি তাহলে কত ডিগ্রি হবে, 0 ডিগ্রি বা 180 ডিগ্রি। এই সেগমেন্টে ধরলে 0 ডিগ্রি বা 180 ডিগ্রি, আর এই সেগমেন্টে ধরলে আবার 90 ডিগ্রি। তো চলো আমরা এক এক করে স্টেপে স্টেপে বুঝি। তাহলে আমরা বুঝতে পারলাম ডিএল এর সঙ্গে বি এর অ্যাঙ্গেল 90 ডিগ্রি যেহেতু, সো সাইন 90 হয়ে যাবে,
অর এখান থেকে যেহেতু ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড মানে বি কনস্ট্যান্ট, বিটাকেও আমরা বাইরে বার করে নিলাম, ডিএল এর উপরে ইন্টিগ্রেশন হবে sin 91। আচ্ছা ডিএল এর উপরে ইন্টিগ্রেশন আমরা কোনখান থেকে কতটা করব, যেহেতু আমরা পিকিউ সেগমেন্টের জন্য করছি তাহলে পি থেকে কিউ পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে পি থেকে কিউ পর্যন্ত যদি আমরা ইন্টিগ্রেশন করি দ্যাট উইল গিভ আস এল, এই পিকিউ এর লেন্থটা দেবে আমাকে ইন্টিগ্রেশন করলে, ইজ ইকুয়াল টু আইবিএল। তাহলে পিকিউ এ কত ফোর্স হবে সেটা আমরা পেয়ে গেলাম। এইবারে মোস্ট ইন্টারেস্টিং থিং দ্যাট ইজ হোয়াট উইল বি দ্য ডিরেকশন অফ দ্যাট ফোর্স। কোথা থেকে পাবো আমরা ডিরেকশন অফ দ্য ফোর্সটা? আমরা পাবো ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল থেকে। এটাও আমি গত ক্লাসে করিয়ে দিয়েছি। ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল কী বলছিল, যে এইরকমভাবে লেফট হ্যান্ডের 3টে ফিঙ্গারকে যদি আমি স্ট্রেচ করি তাহলে যদি এইটা আমাকে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন দেয়, এটা যদি কারেন্ট ফ্লোয়িংয়ের ডিরেকশন দেয় তাহলে এটা ফোর্সের ডিরেকশন দেবে। এবার চলো আমরা দেখে নিই যে তাহলে ফোর্সটা কোন দিকে হবে। কার উপরে ফোর্স বার করছি? পিকিউ এর উপরে ফোর্স বার করছি। কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? এদিক থেকে এদিকে যাচ্ছে কারেন্ট, তাই না? তাহলে একটু দেখো, ক্যামেরার দিকে আমি চেষ্টা করছি দেখানোর। এই দিক থেকে এইদিকে কারেন্ট যাচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে আছে? এই দিক থেকে এইদিকে আছে। কারেন্ট যাচ্ছে এই দিক থেকে এইদিকে, তার মানে কারেন্টটা যাচ্ছে বোর্ডের ভিতরের দিকে আর এই দিক থেকে এই দিকে যাচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে চলো সেই রকম অনুযায়ী স্ট্রেচ করা যাক। দেখো এইরকমভাবে স্ট্রেচ করলে হবে না, কারণ এইটা কারেন্টের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন তো ঠিক আছে, কিন্তু এটা কারেন্টের ডিরেকশনটা দেখাচ্ছে না। কারেন্টের ডিরেকশনটা আমাকে কোন দিকে করতে হবে? কারেন্টের ডিরেকশনটা আমাকে করতে হবে বোর্ডের ভিতরের দিকে। তাহলে বোর্ডের ভিতরের দিকে যদি কারেন্টের ডিরেকশনটা করতে চাই তাহলে এই, তাহলে দেখো ম্যাগনেটিক ফিল্ড এদিক থেকে এদিকে, এই ছবিটার মতোই হয়েছে। বোর্ডের ভিতরের দিকে কারেন্টের ডিরেকশন, এই জায়গাটা তার মানে পি, এই জায়গাটা কিউ, তাহলে পি থেকে কিউ এর দিকে কারেন্ট, তাহলে ফোর্সটা কোন দিকে হচ্ছে দেখো? নিচের দিকে বা ডাউনওয়ার্ড ফোর্স হচ্ছে। এটা তাহলে আমরা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল থেকে পেয়ে গেলাম। তাহলে এইখানে আমরা যে বলেছি আইবিএল ফোর্সটা কোন দিকে হচ্ছে? ডাউনওয়ার্ডস। তাহলে পিকিউ এর জন্য আমরা ফোর্সটা পেয়ে গেলাম। এবারে আমরা কিউআর সেগমেন্টের জন্য ফোর্স দেখব। তাহলে ফর সেগমেন্ট কিউআর কত হবে দেখো? এফ কিউআর ইজ ইকুয়াল টু হবে, কারেন্ট এদিক থেকে এদিকে যাচ্ছে তার মানে ডিএল আমাকে এদিক থেকে এদিকে ধরতে হবে, আর বি আছে ঠিক তার অপোজিটে, তার মানে দুজনের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এফ কিউআর ইজ ইকুয়াল টু আমরা করবো আই ডিএল বি সাইন 180। এবার সাইন 180 ভ্যালু আমরা জানি 0, সো দ্যাট উইল গিভ আস 0। অ্যান্ড তার মানে যদি আমরা ফোর্সের ভ্যালুটাই যদি আমার 0 হয়ে যায় তাহলে তার ডিরেকশন নিয়ে আমরা ওয়াকিবহাল থাকবো না, আমাদের কোনো দরকার নেই ডিরেকশনের। তাহলে আর এরপরে আমরা দেখব ফর সেগমেন্ট আর এস। আর এস সেগমেন্টটা আবার কীরকম দেখো? আর এস সেগমেন্ট হচ্ছে এই সেগমেন্টটা। তাহলে এই সেগমেন্টটায় কোন দিক থেকে কোন দিকে কারেন্ট আসবে? আর থেকে এস এর দিকে কারেন্ট আসবে, আর থেকে এস এর দিকে কারেন্ট আসবে। তাহলে আর থেকে এস এর দিকে কারেন্ট আসছে, ম্যাগনেটিক ফিল্ডের দিক থেকে এদিকেই ছিল, সেই অনুযায়ী স্ট্রেচ করলেই আমরা আমাদের থামটা যেদিকে পয়েন্ট করবে সেটা ফোর্সের ডিরেকশন দেখিয়ে দেবে। তাহলে দেখো কারেন্ট এখন তাহলে কোন দিক থেকে কোন দিকে? আর থেকে এস এর দিকে, অর্থাৎ আমার দিক থেকে তোমাদের দিকে। তাহলে সেই দিকে আমি কারেন্ট দিয়ে দিলাম, ম্যাগনেটিক ফিল্ড আমার এদিক থেকে এদিকে ছিল দিয়ে দিলাম। তাহলে ফোর্সটা দেখো এই ফিঙ্গারটা আমাকে ফোর্স ইন্ডিকেট করে দিচ্ছে। তাহলে এখন ফোর্সটা কত হবে, মানে কোন দিকে হবে? আপওয়ার্ড হবে। আর যেহেতু লেন্থ সেম, কারেন্ট সেম, ম্যাগনেটিক ফিল্ড সেম, তাহলে ভ্যালুটাও সেম হবে। তাহলে এফ আর এস এইটা ইকুয়াল টু আমার আইবিএলই হবে। আশা করছি বুঝতে পেরে গেছো। এবং ফোর্সটা হবে আপওয়ার্ড। যদি ডিরেকশন না বুঝতে পারো আবার একবার প্রিভিয়াস ক্লাসটাও দেখো, তার সঙ্গে সঙ্গে এটাও আমি যে করলাম রিওয়াইন্ড করে দেখে নাও। তার মানে দেখো এখানে আমরা দুটো ফোর্স পেলাম। আচ্ছা এবারে এসপির জন্য ফর সেগমেন্ট এসপি, তোমরা বুঝতেই পারছো এসপির জন্য কি হবে? এফ এসপি ইজ ইকুয়াল টু ওই আই ডিএল বি। এবার দেখো এখন ডিএল ধরতে হবে এদিক থেকে এদিকে, বিও এদিক থেকে এদিকে আছে, তার মানে এরকম দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি হচ্ছে? 0 ডিগ্রি। আর এটার কেসে কী ছিল? এই দিক থেকে এদিকে ডিএল ছিল, এদিক থেকে এদিকে বি ছিল, ওই জন্য হয়েছিল 180 ডিগ্রি। তার মানে এখন আমার এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল ডিএল আর বি এর মধ্যে 0 ডিগ্রি। তাহলে আই ডিএল বি সাইন 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। তার মানে এই সেগমেন্টের জন্য আর এই সেগমেন্টের জন্য আমার কোনো ফোর্স নেই, কিন্তু এই সেগমেন্টের জন্য আমার কত ফোর্স আছে? আইবিএল কোন দিকে ফোর্সটা আছে? ডাউনওয়ার্ডস ডিরেকশানে এফ, আর এইটার জন্য আপওয়ার্ড ডিরেকশানে আছে সেম ফোর্স এফ, অ্যান্ড দ্যাট এফ ইজ ইকুয়াল টু আইবিএল। তাহলে এবারে কি হবে ঘটনাটা ভাবো কি হবে। দেখো তার মানে এই ছিল আমার অ্যারেঞ্জমেন্ট। এইখানে ফোর্স কাজ করছে নিচের দিকে, আর এই ওয়্যারটাতে ফোর্স কাজ করছে ওপরের দিকে, আর এইগুলোতে কাজ করছে না। তাহলে কি হবে দেখো, এটা অটোমেটিক্যালি এরকমভাবে ঘুরে যাবে। এটা নিচের দিকে আর এটাকে ওপরের দিকে ঠেলো, এটাকে নিচের দিকে আর এটাকে ওপরের দিকে ঠেললে ঘুরে যাবে। এবং যেহেতু শুধুমাত্র এখানে দুটো ফোর্সেরই ম্যাগনিটিউড যেহেতু সেম,
সো শুধুমাত্র টর্কই কাজ করবে এইখানে, কারণ কোনো রেজাল্ট্যান্ট ফোর্স এখানে থাকবে না। যদি আমি রেজাল্ট্যান্ট ফোর্স দেখি তাহলে এফ মাইনাস এফ ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে, তাহলে অনলি টর্ক কাজ করবে। তাহলে আমরা বুঝতে পেরে গেলাম যে যেহেতু দুটো অপোজিট ওয়্যারে ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স কাজ করছে, সো দেয়ার মাস্ট বি আ টর্ক অ্যাক্টিং অন দ্য লুপ। তাহলে অ্যাজ টু সেম বাট opposite forces are acting on PQ and RS, so there must be a rotational motion of the loop and there must be টর্ক। একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, আমার এখন টর্ক সম্বন্ধে ডিটেলসে এখানে আমি পড়াবো না, কিন্তু টর্ক যে সবসময় অপোজিট ফোর্স হলেই, ইকুয়াল অপোজিট ফোর্স হলেই যে টর্ক হবে সেটা কিন্তু নয়, তার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। কিন্তু এখানে আমি ক্রাইটেরিয়াতে যাচ্ছি না, আমরা দেখে খুব সহজেই বুঝে যাচ্ছি যে টর্ক কাজ করছে বলে, ওই জন্য এখানে আমরা জাস্ট টর্কের ভ্যালুটা ক্যালকুলেট করব। এবার টর্কের ভ্যালু ক্যালকুলেট করার নিয়ম কি, যেই দুটো কাপল অফ ফোর্স কাজ করছে ইকুয়াল অ্যান্ড অপোজিট, তাদের যে কোনো একটার ম্যাগনিটিউড নেব আর ফোর্স দুটোর মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স নেব, নিয়ে দুটোকে মাল্টিপ্লাই করে দিলেই আমরা টর্কের ভ্যালুটা পেয়ে যাব। তাহলে এক্ষেত্রে টর্ক হবে, দেখো তাহলে টাও দিয়ে আমরা লিখছি টর্ককে, টর্কের ম্যাগনিটিউডটা কত হবে, টর্কের ম্যাগনিটিউডটা হবে যে কোনো একটা ফোর্স দ্যাট ইজ আইবিএল, অ্যান্ড তাদের মধ্যে ডিস্টেন্স পারপেন্ডিকুলার ডিস্টেন্স, মানে এই ফোর্সটার এই ফোর্সটার মধ্যে যদি পারপেন্ডিকুলার ডিস্টেন্স দেখি আমি, তাহলে এই ডিস্টেন্সটা আমাকে নিতে হবে এবং এই ডিস্টেন্সটা ইকুয়াল টু বি, সো আই বি এল ইন্টু বি। আচ্ছা, এল মাল্টিপ্লাইড বাই বি মানে একটা রেক্ট্যাঙ্গেলের লেন্থ মাল্টিপ্লাইড বাই ইটস ব্রেথ, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দ্যাট উইল গিভ আস এরিয়া অফ দ্য লুপ। তাহলে এইটা ইকুয়াল টু আমার কী হয়ে গেল, আই বি এ, যেখানে এটা হচ্ছে এরিয়া অফ দ্য লুপ। ঠিক আছে, এবারে দেখো যদি এই রকম হয় যে এইখানে আমরা একখানা তারের জায়গায় এনখানা তার দিয়ে এরকমভাবে একটা কুণ্ডলী বা কয়েল তৈরি করেছি, তার মানে একটার জায়গায় ক্লোজলি প্যাকড এন কয়েলস আছে, এবং তাহলে প্রত্যেকটার মধ্যে দিয়ে যদি আই করে করে কারেন্ট যায়, তার মানে এখন যেমন দেখো পি থেকে কিউ এর মধ্যে কত কারেন্ট যাচ্ছে, আই। যদি এনখানা টার্ন দিয়ে কুণ্ডলী করা থাকে, তাহলে প্রত্যেকটার মধ্যে দিয়ে যদি আই কারেন্ট যায়, তাহলে পি থেকে কিউ এর মধ্যে কতটা কারেন্ট যাবে বলো, এন আই কারেন্ট যাবে। তাহলে তখন টর্কটা কত হয়ে যাবে, এন আই বি এ হয়ে যাবে। তাহলে ফর এন টার্নস টাউ ইজ ইকুয়াল টু এন আই বি এ। ঠিক আছে, তাহলে খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, তোমাদেরকে আমি এটা মনে রাখার একটা উপায় বলে দিচ্ছি। দেখো, এ বি এন আই এরকমভাবে মনে রাখবে। আচ্ছা, এ বি এন আই উচ্চারণ করলে হয় আপনি, তাহলে আপনি কথাটা মনে রাখো, তাহলে তোমাদের টর্কের ভ্যালুটা মনে রাখতে সুবিধা হবে। এটা আরও সব ভালো ভালো নাম হয়, এর থেকে দেখো বিনা হয়, বাণী হয়, আমি ওই সমস্ত না বলে আপনি নামটা কেন মনে রাখতে বললাম সেটা একটু পরেই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এটা মনে রাখলে টর্কের ফর্মুলাটা তোমাদের মনে থেকে যাবে। এবার দেখো, এই যে আমরা করলাম এটা কিন্তু জেনারেল কেসের জন্য আমরা টর্ক ক্যালকুলেট করিনি, এটা আমরা একটা পার্টিকুলার কেসের জন্য করেছি। জেনারেল কেসে কি হবে সেটা আমরা এখন দেখব, এবং দেখব যে টর্কের ভেক্টর ফর্ম কি হবে, কারণ আমরা জানি টর্ক ইজ দ্য ভেক্টর কোয়ান্টিটি, তাহলে টর্কের একটা ডিরেকশন থাকবে, তাহলে টর্কের ডিরেকশনটা আমরা এবার পড়বো এবং টর্কের ভেক্টর ফর্মটা আমরা পড়বো এবং জেনারেল ফর্মুলাটা আমরা পড়বো। ঠিক আছে, চলো দেখি কি হয়। এই পার্টটা আমি মুছে দিলাম। আচ্ছা, সবার প্রথমে একটা জিনিস বলে রাখি যে ক্ষেত্রফল বা এরিয়ার ডিরেকশন কোনটা হয়, সারফেসের ডিরেকশনের পারপেন্ডিকুলার ডিরেকশনটা সবসময় ক্ষেত্রফলের ডিরেকশন, অর্থাৎ এরিয়ার ডিরেকশন। অর্থাৎ এটা যদি আমার সারফেস হয় তাহলে এরিয়ার ডিরেকশন হচ্ছে এইটা। এবারে আমাদের এই পার্টিকুলার কেসটা তুমি দেখো, আমাদের টর্কের ভ্যালু কি আসছে, আমাদের টর্কের ভ্যালু এসছে এন আই বি এ। তাহলে বিও একটা ভেক্টর আর এরিয়াও একটা ভেক্টর, এবং এদের দুজনের গুণ হয়ে এখানে আমাদের এসছে বি এ। এবারে আমাদের কেসটা একটু ভাবো দেখি ভালো করে। আমাদের কেসটায় এই ছিল এরিয়া, তার মানে এটা ছিল আমার এরিয়ার ডিরেকশন,
আর ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন আমার কোথায় কোথায় ছিল, কোনটা ছিল, পেনটা কোথায় গেল, রেড পেনটা, তাহলে এইটা ছিল আমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, এইটা আমার ছিল এরিয়ার ডিরেকশন, এটা সারফেস ছিল, তাহলে এটা এরিয়ার ডিরেকশন ছিল। তাহলে এরিয়ার সঙ্গে ম্যাগনেটিক ফিল্ডের অ্যাঙ্গেল কত হয়েছে দেখো, 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে। তাহলে এরিয়ার সঙ্গে ম্যাগনেটিক ফিল্ডের অ্যাঙ্গেল ছিল 90 ডিগ্রি। এবার তুমি ভাবো দুটোর মাল্টিপ্লিকেশনের কথা ভাবো, একটা হচ্ছে ভেক্টর মাল্টিপ্লিকেশন, মানে ধরো এ ডট বি, এটা ইকুয়াল টু হতো এ বি কস 90, এটা আমাকে দিত 0। আর যদি আমরা এ ক্রস বি এর ম্যাগনিটিউড নিতাম তাহলে হতো দেখো এ বি সাইন 90, সাইন 90 ভ্যালু যেহেতু 1, তাহলে এটা আমাকে দিত এ বি। তার মানে এইখানে যে টাও ইকুয়াল টু এন আই বি এ আছে, এইখানে তাহলে এই বি এটা এ আর বি এর ক্রস প্রোডাক্টের ম্যাগনিটিউড। কেন এখানে এবি সাইন থিটা হয়নি, কারণ এই ক্ষেত্রে আমাদের এই পার্টিকুলার কেসটাতে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল ছিল 90 ডিগ্রি। এইবারে ধরো যদি এইরকমভাবে থাকতো, ধরো আমার এরিয়াটা এরকমভাবে ছিল আর ম্যাগনেটিক ফিল্ডটা এরকমভাবে ছিল, তাহলে এরিয়াটা একটুখানি না বেঁকে আছে, আমি ধরতে পারছি না, এই ধরো এরিয়াটা একটু বেঁকে আছে আর এই হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড। এখন কিন্তু এরিয়া আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি নয়, কারণ যখনই আমি এরমভাবে এরিয়াটা ধরেছি তখনই আমার এরিয়ার ডিরেকশনটা এরকমভাবে একটু বেঁকে গেছে। আগে যখন এরম ধরছিলাম এরম ছিল, যখনই এটা এরম করে দিয়েছি এরম হয়ে গেছে, আর ম্যাগনেটিক ফিল্ডটা এদিকে আছে, তাহলে এটা এখন এরিয়ার ডিরেকশন হয়ে গেছে, এটা ম্যাগনেটিক ফিল্ড। এখন তাহলে দেখো আমাদের দুটোর মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রির থেকে কমে গেছে, তাহলে তখন সাইন ওই অ্যাঙ্গেলটা বসাতে হবে। তার মানে অ্যাকচুয়ালি টাওয়ের জেনারেল ফর্মুলা হচ্ছে টাওয়ের মড বা টাওয়ের ম্যাগনিটিউড বা শুধু টাও লিখতে পারো তুমি, এইটা ইকুয়াল টু হচ্ছে এন আই এ বি সাইন থিটা। আমাদের এই পার্টিকুলার কেসে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি বলে টাও ইকুয়াল টু এই ফর্মুলাটা আমার এসছে। তাহলে ভেক্টর ফর্মে টাও ইকুয়াল টু আমাকে কি লিখতে হবে, ভেক্টর ফর্মে টাও ইজ ইকুয়াল টু আমার লিখতে হবে এন আই এর মতো থাকবে। এবারে আইদার আমাকে লিখতে হবে এ ক্রস বি, অর আমাকে লিখতে হবে বি ক্রস এ। এবারে কথা হচ্ছে কোনটা, এ ক্রস বি আর বি ক্রস এ দুটো কিন্তু উল্টো ভেক্টর। আমরা জানি যে ক্রস প্রোডাক্টকে যদি আমরা উল্টে দিই তাহলে তার ডিরেকশনটা উল্টো হয়ে যায়। তাহলে এবারে আমাদের দেখতে হবে যে এর মধ্যে কোন ফর্মুলাটা ট্রু, এ ক্রস বি ফর্মুলাটা ট্রু নাকি বি ক্রস এ ফর্মুলাটা ট্রু। এটা বোঝানোর জন্য আমি এই এক্সাম্পলটাই তোমাদের বলবো, তাহলে খুব সহজে তোমরা বুঝতে পারবে, একটু মন দিয়ে দেখো। আচ্ছা, এই ছিল আমার ওয়্যার লুপ। এবারে এইদিকে ছিল আমার ম্যাগনেটিক ফিল্ড, এইদিকে ছিল আমার, দেখো এইদিকে ছিল আমার ম্যাগনেটিক ফিল্ড আর এইদিকে ছিল আমার এরিয়া, এই ছিল। এবারে যদি বি ক্রস এ কথাটা ঠিক হয় তাহলে বি থেকে এর দিকে আমাকে আসতে হচ্ছে, বি থেকে এর দিকে আসতে হচ্ছে, কিন্তু এ ঘুরছে কোন দিকে, এ ঘুরছে এই দিক থেকে এই দিকে। আচ্ছা, তাহলে বি থেকে এর দিকে যদি আমি আসি সেটা কোন দিক ইন্ডিকেট করছে, দেখো বি, এটাকে বি ধরছি এটাকে এ ধরছি, বি থেকে যদি আমরা এর দিকে আসি তাহলে তোমাদের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে দেখো অ্যান্টি ক্লকওয়াইজ, বি থেকে এর দিকে যাও ঘুরে, দেখো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছো তোমরা। আর অ্যান্টি ক্লকওয়াইজ যদি তুমি ঘোরাও তাহলে একটা স্ক্রু কোন দিকে যাবে, তোমাদের দিকে যাবে না আমার দিকে আসবে, দেখো তোমার দিকে যাবে, মানে এদিক থেকে এদিকে যদি তুমি স্ক্রুটাকে ঘোরাও তোমাদের দিক থেকে, অর্থাৎ এরকমভাবে যদি পাক দাও তাহলে স্ক্রুটা খুলে তোমার দিকে যাবে। কিন্তু আমি এই জিনিসটা আমার ঘুরছে কীরকমভাবে, আমার এই জিনিসটা ঘুরছে এইরকমভাবে, আর এইরকম দিকে ঘোরা মানে স্ক্রুটা এরকমভাবে পাক দেওয়া, অর্থাৎ ক্লকওয়াইজ পাক দেওয়া, অর্থাৎ টর্কটা হওয়ার কথা ছিল কোন দিকে, বোর্ডের ভিতরের দিকে। কিন্তু আমরা যদি বি ক্রস এ ধরি তাহলে টর্কটা হয়ে যাচ্ছে তোমাদের দিকে, অর্থাৎ বোর্ড থেকে বাইরের দিকে পয়েন্ট করছে। তাহলে কোন ফর্মুলাটা অ্যাকচুয়াল হওয়ার কথা, টাউ ইকুয়াল টু এন আই এ ক্রস বি নাকি বি ক্রস এ? বি ক্রস এ ধরে দেখলাম আমরা টর্কের ডিরেকশনটা উল্টে যাচ্ছে, তাহলে অবশ্যই এন আই এ ক্রস বি এই ফর্মুলাটাই হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা। এইটাও ভুল নয়, কিন্তু এইটাও লিখলে কি হবে, ডিরেকশনটা পাল্টে যাবে। ওই জন্য আমি বারবার বলি এই ফর্মুলাটা একটু এরকমভাবে মনে রাখো। তাহলে টাউ ইকুয়াল টু আমার কি হয়ে গেল, টাউ ইকুয়াল টু আমার হয়ে গেল এন আই এ ক্রস বি, এইটা নয়, টাউ ইকুয়াল টু এন আই এ ক্রস বি। এবার দেখো এন আইটা তো স্কেলার, তাহলে তুমি এটাকে এরকমভাবে লিখতে পারো এ ক্রস বি এন আই, এটাকে এই পাশে দেওয়া যায় এই পাশে দেওয়া যায়, এতে কোনো অসুবিধা নেই। এবার তুমি দেখো কেন আমি আবলি নামটা মনে রাখতে বলেছিলাম, কারণ আবলি নামটা মনে রাখলে তোমরা যখন ভেক্টর ফর্মে লিখবে তখনও তোমাদের গুলিয়ে যাবে না, এ ক্রস বি হবে না বি ক্রস এ হবে, এটা কিন্তু স্টুডেন্টদের মধ্যে
খুব কনফিউজিং থাকে, স্টুডেন্টরা অনেক কনফিউজ থাকে এই ব্যাপারটা নিয়ে যে এ ক্রস বি হবে না বি ক্রস এ হবে। তাহলে তুমি যদি আপনি মনে রাখো তাহলে তোমার আর কিচ্ছু মনে রাখতে হচ্ছে না। আপনির মধ্যে এন আর আই তো ভেক্টর নয়, এ আর বি ভেক্টর, তাহলে এ আর বি এর মাথায় ভেক্টর দিয়ে মাঝখানে একটা ক্রস প্রোডাক্ট দিয়ে দিলেই আমার ফর্মুলাটা তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবারে নিট পারপাসে একটা কথা বলি। আমি তো দেখলাম যে এই পার্টিকুলার কেসে আমার এরিয়ার সঙ্গে যেহেতু ম্যাগনেটিক ফিল্ডের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি ছিল, বারবার বলছি এরিয়ার সঙ্গে ম্যাগনেটিক ফিল্ডটা 90 ডিগ্রি, তার কারণ এরিয়া হচ্ছে সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার। তার মানে যেহেতু এরিয়ার সঙ্গে অর্থাৎ এরিয়ার ডিরেকশন এইটা, তার সঙ্গে ম্যাগনেটিক ফিল্ডটা 90 ডিগ্রি ছিল, ওই জন্য থিটার জায়গায় আমি 90 ডিগ্রি বসিয়েছিলাম। এবার পরীক্ষায় কীরকম কোশ্চেন আসে, পরীক্ষায় তোমাদের কনফিউজ করার জন্য দুরকমভাবে জিজ্ঞেস করে। একটা হচ্ছে বি মেক্স অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি উইথ দ্য সারফেস, এই একটা কথা বলে। আর একটা কি বলে, বি মেক্স অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি উইথ এরিয়া। এবারে এই দুটো কেসে যদি আমাকে টর্ক বার করতে বলে তাহলে কি হবে, চলো দেখি কি হয়। তার মানে আমাদেরকে কীরকম বলছে, বলছে প্রথমের কেসটা বলেছে দেখো, বি মেক্স অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি উইথ দ্য সারফেস, অর্থাৎ সারফেসটা ধরো আমি এরকমভাবে ড্র করেছি, তার মানে এইটা হয়ে গেল আমার সারফেস, আর ম্যাগনেটিক ফিল্ডটা সারফেসের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি আছে, সারফেসের সঙ্গে ম্যাগনেটিক ফিল্ডটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তাহলে সারফেসের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে মানে অর্থাৎ কীরকমভাবে, এইখানে ছবিটা ঠিক বোঝা যাচ্ছে না, অর্থাৎ এইরকম বলেছে যে এই তোমার সারফেস, এরকম মনে করো সারফেসটা আছে আর এই ম্যাগনেটিক ফিল্ডটা আছে, এই নিচের এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে বলে দিচ্ছে, এই যে এইটা দেখো, এই অ্যাঙ্গেলটাকে বলে দিচ্ছে 30 ডিগ্রি। তাহলে মানে এই তোমার সারফেসটা ধরো ছিল, এটা ম্যাগনেটিক ফিল্ড ছিল, বা এরকম করে দাও, এইটা ছিল আমার সারফেসটা আর এই ছিল আমার ম্যাগনেটিক ফিল্ড, এই ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে সারফেসের অ্যাঙ্গেলটা বলে দিচ্ছে 30 ডিগ্রি। কিন্তু আমাদের ফর্মুলায় যে থিটাটা আছে, ওই থিটাটা কার সঙ্গে কার অ্যাঙ্গেল, ওই থিটাটা হচ্ছে এরিয়ার সঙ্গে ম্যাগনেটিক ফিল্ডের অ্যাঙ্গেল। তাহলে যখনই আমার এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হয়ে যাবে, তখনই এরিয়ার সঙ্গে ম্যাগনেটিক ফিল্ডের অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে, এটা তো সারফেস, সারফেসের ডিরেকশন, তাহলে এরিয়ার সঙ্গে ম্যাগনেটিক ফিল্ডের অ্যাঙ্গেলটা তখনই হয়ে যাবে 60 ডিগ্রি। দেখো ভালো করে বুঝে নাও কিন্তু এই ব্যাপারটা, আরেকবার বলে দিচ্ছি দেখে নাও। এই ছিল হচ্ছে আমার সারফেসটা ছিল এই, আর এই ছিল ম্যাগনেটিক ফিল্ড। তার মানে এই যে নিচের পোর্শনটা, মানে এই ম্যাগনেটিক ফিল্ডের নিচের পোর্শনটা সারফেসের সঙ্গে এই যে অ্যাঙ্গেলটা করেছে, এটা হচ্ছে 30 ডিগ্রি বলে দিয়েছে। তার মানে এই যদি পারপেন্ডিকুলার ধরি, মানে এরিয়াটা তো এর পারপেন্ডিকুলার হয়, তাহলে এরিয়াটার সঙ্গে ম্যাগনেটিক ফিল্ডটা কত অ্যাঙ্গেল করবে, 60 ডিগ্রি। কিন্তু যদি তাহলে এই পার্টিকুলার কেসে আমার ফর্মুলাটা কি হয়ে যাবে, টর্ক ইজ ইকুয়াল টু হয়ে যাবে এন আই এ বি সাইন 60 ডিগ্রি, যেহেতু সারফেসের সঙ্গে অ্যাঙ্গেল করেছিল। আর যদি এরিয়ার সঙ্গে 30 ডিগ্রি বলে দিত তাহলে আর কোনো ঝামেলাই ছিল না। তার মানে এরিয়ার সঙ্গে ম্যাগনেটিক ফিল্ডের অ্যাঙ্গেলটা ডাইরেক্ট বলে দিয়েছে, মানে আমি ডাইরেক্ট ফর্মুলায় ফেলবো এন আই এ বি সাইন 30 ডিগ্রি। খুব সহজ ব্যাপার, একটু মাথা ঠান্ডা করে তোমরা দেখবে তাহলেই বুঝতে পারবে, কারণ এই রকম ধরনের কোশ্চেন কিন্তু নিটে অনেকবার জিজ্ঞেস করে। ঠিক আছে, এইবারে একটা ছোট জিনিস বলে দিই যে দেখো টর্কের ডিরেকশনটা কিন্তু পারপেন্ডিকুলার টু বোথ এ অ্যান্ড বি, সেটা তো হয়েছে তাই না। যখন আমরা এই পার্টিকুলার কেসটা দেখছিলাম, এখানে এ এর ডিরেকশন ছিল এইটা, বি এর ডিরেকশন ছিল এইটা, আর টর্কের ডিরেকশনটা কোন দিকে হচ্ছিল, আমার দিকে টর্কের ডিরেকশনটা হচ্ছিল, আমার দিকে টর্কের ডিরেকশনটা হচ্ছিল। তাহলে এই একটা প্লেন, এই একটা প্লেন, আর তার সঙ্গে পারপেন্ডিকুলার এইটা, সো এ আর বি এর সঙ্গে আমার টর্কের ডিরেকশনটা পারপেন্ডিকুলার হলো। আচ্ছা, এবারে একটু ইলেকট্রিসিটি, স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে ফিরে যাও। ওইখানে মনে করে দেখো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি আমরা এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি একটা ইলেকট্রিক ডাইপোলকে আমরা রাখতাম, ডাইপোলের উপরে কত টর্ক কাজ করতো একটু মনে করে দেখো তো। ডাইপোলের উপরে টর্ক কাজ করতো মনে করে দেখো, টাউ ইজ ইকুয়াল টু পি ক্রস ই। এটা ইলেকট্রিক ফিল্ডের উপরে যখন আমি একটা ডাইপোলকে রাখতাম, এইখানে আমি একটা কয়েলকে রেখেছি, তাতে টর্কের ফর্মুলাটা কি হলো, টর্ক ইকুয়াল টু এলো আই এ ক্রস বি। আমি এনটা এখন আর নিয়ে ইচ্ছা করে, মানে এনখানা টার্ন হলে এন হবে, তার মানে আই এ ক্রস বি। তাহলে একটু ভেবে দেখবে তো যে এইটার ফুটিংটা কি এইখানকার এই ডাইপোল মোমেন্টের মতো হলো, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রেও কি এরকম ডাইপোল মোমেন্ট বলে কিছু পাওয়া যায়, এটা ভাবতে দিলাম। অবশ্যই এটা নিয়ে আমরা পরে ডিটেলসে আলোচনা করব।
ঠিক আছে, আজকের জন্য এইটুকুই থাক। যদি আমার এক্সপ্লেনেশন তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে বন্ধুদের সঙ্গে একটু ছড়িয়ে দিও, আর বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে অল নোটিফিকেশনস ইউ ক্যান গেট অ্যাজ সুন অ্যাজ আই আপলোড সাম ভিডিওস। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।